বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব নাইমুল ইসলাম খান, আপনার কাছে ছিলাম সহসা কোনো নির্বাচনের আভাস দেখছেন কিনা, এবং বিএনপি চেয়ারপারসন যে প্রস্তাব দিয়েছেন তাতে কি মনে হয় যে খুব সহসা একটি নির্বাচন হচ্ছে, তিনি কিভাবে নির্বাচনটি আয়োজন করতে হবে সেরকমই একটি আভাস দিচ্ছেন? আমি শেষেরটা বলি যে উনি যে খালেদা জিয়া যে 7টা দফা দিলেন, প্রস্তাব দিলেন, সেলিম ভাই একটা কথা উল্লেখ করেছেন এখানে, যে এখানে কিন্তু যে আরো যে অপরাপর রাজনৈতিক শক্তিগুলি, রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি, তাদের কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে ব্যাপক অর্থে আরো অনেকগুলো দাবি আছে, যেগুলি একটা সুস্থ সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য অত্যন্ত অপরিহার্য। ওইগুলির ব্যাপারে কিন্তু নাই, তাদের খুব ন্যারো দৃষ্টিভঙ্গি। ওই যে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের জন্য তড়িঘড়ি প্রস্তাব, এগুলি দিয়ে কি হয়। কিন্তু এইভাবে খালেদা জিয়া বা বিএনপির আপাতত যে দাবি বা চাপ প্রয়োগের সামর্থ্য, তাতে সহসাই নির্বাচন হওয়ার আমি কোনো সুযোগ দেখি না। নির্বাচনটা এই রকম অবস্থা চলতে থাকলে আওয়ামী লীগ তখনই দিবে যখন আওয়ামী লীগ তার জন্য সুবিধাজনক মনে করবে, অথবা হইতে হইতো যে আওয়ামী লীগ যখন প্রচন্ড চাপের মুখে পড়বে। এখন বিএনপিকে কিন্তু আমি দেখছি না যে বিএনপির সঙ্গে আরো যারা অনেকগুলি দল, গোষ্ঠী, সিভিল সোসাইটি, যারা বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে, গণতন্ত্রের অবস্থা নিয়ে শঙ্কিত, চিন্তিত, হ্যাঁ, যাদের নিজস্ব চিন্তা ভাবনা আছে, যেগুলি বেশ ক্লোজার টু বিএনপি অনেক ক্ষেত্রে, তাদের কাছে রিচ আউট করার কোনো চেষ্টা দেখি না। তাদের সকলকে সাথে কথা বলে যে আওয়ামী লীগ এবং তার সরকারের উপরে যে একটু চাপ সৃষ্টি করা মানসিকভাবে, সেটা কিন্তু আমি দেখছি না। কিন্তু বেগম জিয়া যে প্রস্তাব দিয়েছেন তার 3 নম্বর প্রস্তাবে কিন্তু বলেছেন যেই নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে মন্ত্রিসভা এবং জাতীয় সংসদ বিলুপ্ত হবে এবং প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর সম্মতিতে গঠিত নির্দলীয় সরকার দায়িত্ব নেবে। মানে এটার মধ্যে তাদের মনস্তত্ত্বে বড় দল। আমি বলছি যে তিনি তো এই দফার আগে, এই দফাগুলি দেওয়ার আগে উচিত ছিল তার সাথে সমমনা বা সরকারের সঙ্গে যারা বিরোধে ছিল, বিভিন্ন গোষ্ঠী যাদের দাবি আছে, তাদের সাথে কথাবার্তা বলে নিজেকে সংগঠিত, শক্তিশালী করা। সেই কৌশলগত বুদ্ধিমানের চর্চাটাও তো আমরা দেখছি না। নির্বাচনে সরকারকে বাধ্য করার মতো শক্তি বিএনপির নাই, এমনটা কিন্তু আপনার আওয়ামী লীগের থেকে বিভিন্ন সময়, সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় এই সমস্ত মন্তব্য করা হয়েছে। বিএনপির কি আসলেই সেই সাংগঠনিক ক্ষমতা আছে কিংবা নাই? দেখুন, আমাদের সামনে দুইটা বিষয়, একটা হলো কবে নির্বাচন হবে, আর একটা হলো কিভাবে নির্বাচনের দরকার কি এখন না, কিভাবে নির্বাচন হবে, 10 বছর পরে হোক আর 5 বছর পরে হোক, সেটাও একটা বিষয়। কবে নির্বাচন হবে সেটি তো অলরেডি সংবিধানে বলাই আছে। কবে নির্বাচন হবে এই ইস্যুটা কিন্তু খালেদা জিয়া তার 7 দফায় তুলেন নাই। ইন্টারেস্টিং পয়েন্ট। তিনি মধ্যবর্তী চেয়েছেন, অবিলম্বে। মধ্যবর্তী বলেননি, অবিলম্বে বলেছেন। অবিলম্বে বলেছেন যে সরকারকে, দেখেন আপনি একটু বলেছেন যে সরকারকে 1 বছর সময় দেয়া তারা দিয়েছে, উনি তার ভাষণে ইলাবোরেট করেছেন। কিসের জন্য সময়? এই বিষয়গুলোতে এগ্রিমেন্ট করেন। দুইটা বিষয় আছে, একটা হলো কবে নির্বাচন হবে, আর একটা হলো কিভাবে নির্বাচন হবে। আমি যেটুকু বুঝতে পারি যে তারা কবে নির্বাচন হবে এই পয়েন্টটাকে ব্যাপারে সাইলেন্ট থেকে, নীরব থেকে, তারা কি পদ্ধতিতে নির্বাচন হবে এই বিষয়টাকে সামনে নিয়ে এসছে, এবং সামনে এনে তাদের মতো করে, তাদের সুবিধা মতো কতগুলো প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবগুলো মেনে নিতেই হবে এইরকম কোনো কিন্তু দাবি করা হয়নি। সুতরাং এই প্রস্তাবগুলো আরো 10 রকমের প্রস্তাব 10 জায়গা থেকে আসতে পারে, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতে আপত্তি কোথায়, আমি সেটা তো বুঝতে পারছি না আর কি। কথা বলছেন না, কেননা এইটা তো এরকম না যে একটা টেবিলে বসে আপনি একটা ফরমান জারি করে দিলেন আর আপনার সমস্যাগুলো সমাধান হয়ে গেল। আপনি জনগণকে জনমত গড়ে তুলতে হবে, জনমত যাচাই করতে হবে যে কোন পদ্ধতিটা ভালো। যেমন আমাদের একটা প্রস্তাব আছে যে সংখ্যা অনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করা প্রয়োজন। অনেকেই সুধীজন এবং নানা মহল থেকে এইটার প্রতি একটা সমর্থন আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। তো এই প্রস্তাবটা নিয়ে জনগণের কাছে যদি আমরা যেতে পারি, তাহলে পরে না সেইটা নিয়ে আপনি পরবর্তীকালে আলাপ আলোচনা করে একটা ফয়সালা করতে পারেন। আমাদের সঙ্গে এরই মধ্যে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সরাসরি আপনার কাছে প্রশ্নে চলে যেতে চাই যে বেগম জিয়া যে 7 দফা উত্থাপন করেছেন, সরকারের পক্ষ থেকে এরই মধ্যে তা নাকচ করে দেওয়া হয়েছে। যদি এবং 5ই জানুয়ারি আপনাদের সমাবেশ করতে দিবে কিনা এটা কিন্তু এখনো আনসার্টেন। আপনারা আসলে কি করবেন? আসলে দেশে একটা জোরজার মুল্লুকতার শাসন চলছে। এই শাসন আমরা ব্রিটিশ আমলে দেখেছি।
পাকিস্তান আমলে দেখেছি, বাংলাদেশের শুরুর যে মুহূর্ত সেটা শেষ আমরা দেখেছি। আপনারা তো যখন ক্ষমতা এর ছিলেন থেকে তখনও যদি দেখিয়েছেন। আমরা বেরোতে চাই তাহলে গণতান্ত্রিক রীতিনীতি, পদ্ধতি, অবস্থা এটার মধ্যে ঢুকতে হবে। আমরা যদি না ঢুকতে পারি তাহলে এই ৪৩ বছরের নানান ঘটনা পর্যালোচনা করব স্ব দৃষ্টিতে। তাতে গণতন্ত্র থাকবে, স্বৈরতন্ত্র থাকবে, ফ্যাসিজম থাকবে, স্মৃতিগাথা, রোমন্থন, অনেক কিছু থাকবে, কিন্তু নির্বাচন থাকবে না। গ্রহণযোগ্য সকল দলের নির্বাচন যেটা সেটা থাকবে না। আমরা যে লক্ষ্য নিয়ে ৭১ সালে যুদ্ধ করেছিলাম তার ছিটে ফোঁটা থাকবে না। গণতন্ত্র, স্বাধীনতা, অর্থনীতি। আজকে বরকতুল্লাহ সাহেব এই সরকারের সাংঘাতিক সমর্থক, জনতা ব্যাংকের সাবেক একজন চেয়ারম্যান, তিনি বলেছেন আমদানি করে রপ্তানি করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। অর্থাৎ কৃষকদের যদি উন্নয়ন দেখাতে হয়, দেশের যদি উন্নয়ন দেখতে হয়, রাজনীতির যদি উন্নয়ন দেখতে হয়, ৭ দফাটা কি? আপনি সকলকে নিয়ে, যেটা আমরা ৭১ সালে যে জন্য এক সাগর রক্ত দিয়েছি, সবাইয়ের সঙ্গে কথা বলে আমরা একটা তাহলে কি নির্বাচন করি। বিএনপি কি এখন আমি শেষ করে আন্দোলনমুখী দিচ্ছি। নাকি নির্বাচনমুখী? আমি একটু শেষ আন্দোলনমুখী করে নাকি দিই। নির্বাচনমুখী? আমি একটু শেষ করে দিই। সেটা হচ্ছে ৭ দফা শান্তিপূর্ণ সহাবস্থান করে একেবারে আলোচনা সমঝোতার মধ্যে দিয়ে একটা ইলেকশনে যাওয়া। আপনি গেলেন না, যদি বোমা পড়ে তাহলে আপনি সন্ত্রাসবাদী, যদি আন্দোলন করে তাহলে আপনি উন্নয়নের প্রতিবন্ধক, যদি আপনি বন্ধ করে দেন বাংলাদেশ তাহলে আপনি একেবারেই গণবিরোধী একটা শক্তি। কোন দিকে যাবেন? শেখ সাহেব কিন্তু নির্বাচনে জেতার সময়, জেতার পরে 70-তে তিনি কিন্তু আলোচনাকে গুরুত্ব দিয়েছেন, পাকিস্তান আর দেয় নাই, যে কারণে যুদ্ধ। আজকে আমরা আলোচনাটাকে গুরুত্ব দিচ্ছি, সমঝোতাকে গুরুত্ব দিচ্ছি। সেদিকে যদি না যেতে পারি, অনিবার্যভাবে আমাদের অতীত ইতিহাস বলে যেটা ঘটবার সেটা ঘটবেই। আচ্ছা, আমি যে প্রশ্নটি ছিলাম, আপনারা এখন কি আন্দোলনমুখী নাকি নির্বাচনমুখী? মানে আমরা ৭ দফা শুনলে মনে হয় যে আসলে নির্বাচনমুখী। আমরা তো অবশ্যই নির্বাচনমুখী। আমরা অবশ্যই নির্বাচনমুখী। আমরা নির্বাচনের জন্য, সকল দলের অংশগ্রহণের জন্য একটি সমঝোতা, একটি আলোচনা, না হলে আন্দোলন। আমরা প্রথম পছন্দটাকে কিন্তু আলোচনা, সমঝোতাটাকেই আমরা বলছি, যেটা গণতন্ত্রের অন্যতম শর্ত। আর সেটি যদি না হয় অনিবার্যভাবেই। এখন সরকার যদি আপনাদেরকে, আপনারা ৫ই জানুয়ারি সমাবেশ করার অনুমতি চেয়েছেন, আমাদের দেশে, দক্ষিণ পূর্ব এশিয়াতে সরকার সাধারণত সদিচ্ছার প্রকাশ ঘটে খুব কম, কিন্তু এই আলোচনাগুলো যদি কেউ গ্রহণ করে তাহলে মানুষের দুর্ভোগগুলো কমে, একটু কম হয়। না হলে আন্দোলনটা, কিন্তু এই আলোচনাগুলো যদি কেউ গ্রহণ করে তাহলে মানুষের দুর্ভোগগুলো কমে, একটু কম হয়। না হলে আন্দোলনটা হবেই। আপনাকে যদি অনুমতি না দেয়, যদিও গতকাল রিজভী আহমেদ বলেছেন যে যেমন করি হোক সমাবেশ হবেই, কিভাবে হবে? আপনারা কি অনুমতি না দিলে সমাবেশ করবেন? মানুষ আসবে, প্যান্ডেল হবে, সরকার বিরোধিতা করবে, পুলিশ লাঠিচার্জ করবে। কারা আসবে? দলের লোক আসবে, সাধারণ মানুষ আসবে, ভোটার আসবে, গণতন্ত্র প্রিয় যারা বছরের শুরুতে তারা আসবে। এই ধরনের ঘটনা তো আমাদের অনেক আছে। শামসুজ্জামান খান দুদুর কথা শুনে যে আসলে কি কোনো পরিকল্পনা দলটির আছে? দেখুন, এই আলোচনায় আমি খুব বেশি আগ্রহ ফিল করি না, কারণ আওয়ামী লীগ আর বিএনপির দ্বন্দ্ব, এটা আমার বিবেচনায় মূলত হলো ক্ষমতার দ্বন্দ্ব, এবং ক্ষমতার দ্বন্দ্বের পেছনে একটা বড় কারণ হলো ক্ষমতা খুবই লাভজনক একটা ব্যাপার হয়ে গেছে। ওইটার তাহলে আপনারা এই দুটি দলের মধ্যবর্তী অবস্থানে থেকে আপনারা তো একটা আলোচনার অবস্থান না, আমাদের একটা স্বতন্ত্র এজেন্ডা আছে, সেটা হলো মুক্তিযুদ্ধের ধারা এবং চেতনায় দেশকে ফিরিয়ে নিয়ে আসা, সমাজতন্ত্রের লক্ষ্যে আমাদের দেশকে পরিচালনা করা। আমাদের এখানে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদ বিরোধিতা এবং গণতন্ত্রকে জনগণের ক্ষমতায়ন বলতে যেটা বোঝায়, এবং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো জনতার ক্ষমতায়নের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ হলো স্থানীয় সরকারের ক্ষমতায়ন। ঠিক আছে, সবকিছু সত্য এবং সবই শুনতে খুব ভালো লাগে, তারপরও তো এটাই বাস্তবতা যে আসলে আপনারা কখনো ক্ষমতায় এসে সরকার গঠন করে মানুষকে নেতৃত্ব দেওয়ার যে প্রক্রিয়াটি সেটি হয়নি, যে কারণেই হোক হয়নি। কিন্তু এখন আওয়ামী লীগ বিএনপি যে ক্ষমতার যে রাজনীতিটি করে, সেইখানে কমিউনিস্ট পার্টি আসলে কি ধরনের ভূমিকা রাখতে পারে? না, আমরা মনে করি যে আওয়ামী লীগ আর বিএনপি, দেখবেন এখানে যদি আওয়ামী লীগের নেতা উপস্থিত থাকতো তাহলে পরে এমন কতগুলো কথা বলতো যেগুলো হলো সত্য কথা বিএনপি সম্পর্কে, আর বিএনপির নেতা উপস্থিত আছেন আওয়ামী লীগ সম্পর্কে অনেক সত্য কথা বলেছেন।
বিরোধী দলে থাকলে তারা সত্য কথা বলে। তাহলে এই দুইটা দলকে যদি আমরা বিরোধী দলে পাঠিয়ে দিতে পারি তাহলে মানুষের উপকার হয়। সরকারে কে এবং থাকবে? তাহলে পরে সরকারকে জনগণ তাদের পছন্দসই একটা বিকল্প শক্তি সেখানে চুজ করে নিতে হবে। জনগণের ভেতরে এই উপলব্ধি নিয়ে আসাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, কেননা এরশাদের পতনের পর একটা সুপরিকল্পিতভাবে একটা দ্বিদলীয় মেরুকরণের কাঠামো আমাদের রাজনীতির ভেতরে সৃষ্টি করা হয়েছে এবং সেইখানে আটকে ফেলা হয়েছে এবং সেটা বিএনপি বেরিয়ে আসলে আসতে এবং দলগতভাবে একটা আপনি ভুল করছেন। জি, আপনি কথা থেকে মনে হচ্ছে আপনি মনে করছেন ইতিহাস বোধহয় এখানেই শেষ। না নিশ্চয়ই না, আইয়ুব খানের ইতিহাস বিরুদ্ধে চলমান আমরা আন্দোলন প্রক্রিয়া। করেছি আমাদের জীবিত কালেই এবং 1968 সালে অক্টোবর মাসে তিনি ডিকেড অফ ডেভেলপমেন্ট বিরাট হইচই আলো জ্বালিয়ে এবং অনুষ্ঠান উৎসব করে সবাই মনে করলো যে লৌহ মানব এবং তিনি আজীবন প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা করলেন। কিন্তু আর 6 মাসের ভিতরে ইতিহাসে চিরস্থায়ী বলে কিছু নাই। আমরা ব্রিটিশ সাম্রাজ্য ছিল যে সূর্যাস্ত যায় না, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। জমিদারি শাসন, কে বলতো যে জমিদারের অত্যাচার থেকে আমরা মুক্তি পাবো? সেখান থেকে মুক্তি পেয়েছি। সেই আসলে এই বর্তমানে যে অচল অবস্থা যদি বলি কিংবা মুখোমুখি অবস্থা যদি বলি, সেখান থেকে বের হওয়ার কি প্রক্রিয়া আছে সেই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি।